and also welcome to my channel Physics the Godfather of Universe. So last video te আমরা অলরেডি ইলেকট্রোস্ট্যাটিক্স এর উপরে একটা ক্লাস করে ফেলেছি। সেখানে বেসিক জিনিসপত্র দেখানো হলো ইলেকট্রোস্ট্যাটিক্স এর উপরে, such as what is charge, what is the conservation of charge, what is the quantization of charge. তারপর একটা বলা হলো সেটা হলো যে আধানের ধনমাত্রিক ঘনত্ব বা সারফেস চার্জ ডেনসিটি সম্বন্ধে আলোচনা করা হলো, এবং অ্যাট্রাকশন রিপালশনের মধ্যে কোনটা বেশি অথেন্টিক সেই সম্বন্ধে আমরা বললাম। ওকে, সো এইসব নিয়ে আমরা একটা ডিসকাশন করলাম, অ্যান্ড ফাইনালি যেটা লাস্ট যে টপিকটার সম্বন্ধে ডিসকাশন হলো দ্যাট ইজ কুলম্বস ল। কুলম্ব ল সম্বন্ধে আমাদের লাস্ট ডিসকাশনটা হলো এবং সেখানে আমাদের ডিসকাশনটা সেখানে এন্ড হয়েছে। সো এবার কুলম্বস লটা আমরা দেখলাম যে কুলম্বস ল অনেকটা আমাদের ওই নিউটনস গ্র্যাভিটেশন ল এর মতোই আমরা দেখলাম, বাট নিউটনস গ্র্যাভিটেশন ল যেটা ছিল সেই নিউটনস গ্র্যাভিটেশন ল ছিল মিডিয়া ইন্ডিপেন্ডেন্ট। কোনো মিডিয়ার উপর ডিপেন্ড করতো না, তুমি কোন মিডিয়াতে এক্সপ্লেন করো সে বিষয়ে কোনো সমস্যা নেই। অ্যান্ড সেকেন্ডলি যেটা সবচেয়ে বড় প্রশ্ন সেটা হচ্ছে আমাদের ওখানে দুটো নিউটনের যে মহাকর্ষ সূত্র বা গ্র্যাভিটেশনাল ল যেটা বা গ্র্যাভিটেশনাল প্রিন্সিপাল যেটা, সেখানে আমরা জেনারেলি মাস নিয়ে কাজ করেছি, তাই তো? এবং একই গল্প ছিল এবং শুধুমাত্র মাসে, এবং আমি বেসিক পার্থক্যটা বলতে যাচ্ছি মেনলি ওই নিউটন গ্র্যাভিটেশন ল হিসেবে কুলম্ব ল যে বেসিক পার্থক্য, সে বেসিক পার্থক্যটা বলতে যাচ্ছি। সেটা হচ্ছে নিউটনস লয়ে মেইনলি মাস নিয়ে আলোচনা ছিল, দুটো মাসের মধ্যে রিলেশন বোঝানোর জন্য হচ্ছে নিউটনস গ্র্যাভিটেশন ল। অ্যান্ড নট অনলি দ্যাট, শুধুমাত্র দুটো মাসের মধ্যে শুধুমাত্র অ্যাট্রাকশন ছিল, রিপালশনের কোনো রকম কোনো কিন্তু এক্সিস্টেন্স ছিল না। সেকেন্ডলি দুটো মাসের মধ্যে আলোচনা, এটা আমরা দেখলাম। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট থিং যেটা হলো এই যে আমরা যে পরে এটা ছিল, এবং সবচেয়ে ইম্পর্টেন্ট থিং যেটা সেটা হলো এই যে ওখানে যে কনস্ট্যান্ট যে ছিল দ্যাট ইজ জি, গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট জি, দিস ইজ ইউনিভার্সাল কনস্ট্যান্ট। ইউনিভার্সাল কনস্ট্যান্ট মিনস যে ও কোনো কিছুর উপর কিন্তু ডিপেন্ড করে না, ও কোনো কিছু মিনস কোনো রকম মিডিয়ামের উপর ডিপেন্ড করে না। যে মিডিয়ামে এক্সপেরিমেন্টটা করা হবে সেই মিডিয়ামে কিন্তু সেই মিডিয়ামে ও এবারে একই রকম হবে ও রেসপন্স করবে। সো টোটালি ইটস মিডিয়া ইন্ডিপেন্ডেন্ট। ওকে, তো এই ছিল হচ্ছে আমাদের নিউটনস গ্র্যাভিটেশনাল ল। এই ছিল আমাদের নিউটনস গ্র্যাভিটেশনাল ল। ওকে, ওকে, তো যেটা বলা হচ্ছিল সেটা হচ্ছে নিউটনস গ্র্যাভিটেশন ল। তো নিউটনস গ্র্যাভিটেশন ল শুধুমাত্র মাস নিয়ে কাজ করে, সেখানে কিন্তু কোনো, এবং সেখানে শুধুমাত্র অ্যাট্রাকশন আছে। অ্যাট্রাকশন ছাড়া অ্যাট্রাকটিভ ফোর্স ছাড়া বা অ্যাট্রাকশন ফোর্স ছাড়া কিন্তু অন্য কোনো ফোর্সের এখানে কোনো এক্সিস্টেন্স নেই। বাট কুলম্বের ক্ষেত্রে আমরা যেটা দেখলাম, কুলম্বের ক্ষেত্রে যে আমরা শুধুমাত্র এখানে চার্জ নিয়ে কাজ করা হয়, এবং দুটো পয়েন্ট চার্জের মধ্যে অবভিয়াসলি দুটো পয়েন্ট চার্জের মধ্যে একটা ফোর্স কাজ করে, এবং চার্জের নেচারে যদি অ্যাট্রাকশন রিপালশনের গল্প থাকে, তো লাইক চার্জ একটা মধ্যে রিপালস করে, আনলাইক চার্জ একটা মধ্যে অ্যাট্রাক্ট করে। দ্যাটস ওয়াই একটা ফোর্সের একটা তারতম্য তৈরি হয়, অ্যাট্রাকশন ফোর্স বা অ্যাট্রাকটিভ ফোর্স বা রিপালসিভ ফোর্স দুরকম ফোর্স থাকে, এবং সেটা আমরা এটাকে অ্যাক্টিং ফোর্স বলেছি না, আমরা ক্রিয়েটিং ফোর্স বলেছি, বা ক্রিয়াগত বল বা ক্রিয়াশীল বল। এবং এই যে বলটা, সেই বলটা কি করে, যে বলটা হচ্ছে দুটো চার্জের যে থাকে, যে দুটো চার্জের মাল্টিপ্লিকেশনের সাথে প্রপোর্শনাল হয়, এবং ওদের মধ্যবর্তী যে ডিস্টেন্সটা তার স্কোয়ারের সাথে ইনভার্স প্রপোর্শনাল, এবং সেখান থেকে আমরা একটা কনস্ট্যান্ট পাই, দ্যাটস কল্ড হচ্ছে যেটাকে আমরা বলে থাকি স্থিরতারিক ধ্রুবক বা ইলেকট্রোস্ট্যাটিক কনস্ট্যান্ট। বাট এই ইলেকট্রোস্ট্যাটিক কনস্ট্যান্ট বা স্থিরতারিক ধ্রুবক কিন্তু পুরোপুরি মিডিয়া ডিপেন্ডেন্ট, পুরোপুরি মিডিয়ামের উপর ডিপেন্ড করে। কোন মিডিয়ামে তুমি এক্সপেরিমেন্ট করছো তার উপরে কিন্তু গোটাটা ডিপেন্ড করে, সেটা আমরা আগে দেখেছি। এবং মিডিয়ামের উপর ডিপেন্ড করেই কিন্তু স্থিরতারিক ধ্রুবকের মান সিজিএস এবং এসআই পদ্ধতিতে দুরকম হয়, এবং শূন্য মাধ্যমে বা এয়ার মিডিয়ামে আমরা জেনারেলি এই জিনিসটাকে কালচার করে থাকি। এবং এয়ার মিডিয়ামের ক্ষেত্রে সিজিএস এ কে এই স্থিরতারিক ধ্রুবক, এটাকে এই ধ্রুবকের ভ্যালু হয়ে থাকে 1, এবং এসআই পদ্ধতিতে এই ভ্যালুটা হয় 1/4 এপসাইলন নট, যেখানে এপসাইলন নটটাকে বলা হয় পরাবৈদ্যুতিক ধ্রুবক, তড়িৎ ভেদ্যতা কিংবা পারমিটিভিটি বলা হয়। ওকে, তড়িৎ ভেদ্যতা কিন্তু আমরা যেটাকে বলতে পারি পারমিটিভিটি বা তড়িৎ ভেদ্যতা বলা হয়। সো এটা ছিল, এবং এই এপসাইলনের ভ্যালু হয় 1 এবং এপসাইলনের ভ্যালু যেটা আমরা দেখেছিলাম সেটা 8.85 × 10⁻12 এবং ইউনিটও দেখেছি। এবং এই এপসাইলনের ভ্যালু যখন আমরা বসানোর উপর আমরা কে ভ্যালু পাই 1/4, দ্যাট ইজ 9 × 10⁻9। তো আলটিমেটলি কুলম্ব লয়ে কে ভ্যালুটা যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে 9 × 10⁻9। এই কেটাকে বলা স্থিরতারিক ধ্রুবক, যেটাকে আমরা পরবর্তীতে
পরবৈদ্যুতিক ধ্রুবক বলে বা ডাইলেকট্রিক কনস্ট্যান্ট বলে যেটাকে আমরা পরবর্তীতে ট্রিট করব। তো আপাতত এই ছিল আমাদের কুলম্বস ল, এবং কুলম্বস ল যে ফর্মটা, ম্যাথমেটিক্যাল যে ফর্মটা, সেই ফর্মটা সম্বন্ধে আমি আগে ডিসকাস করেছিলাম। তো সেটা আমি বোর্ডে একটু করে লিখবো, দেখতে পাবে। এবং তার যে ভেক্টর ফর্মটা, তার করসপন্ডিং যে ভেক্টর ফর্মটা, সেই ভেক্টর ফর্মটা নিয়েও কিন্তু আমি একটু বাদেই ডিসকাস করবো। তো প্রথমে আমি একটুখানি স্থিরতায়িক ধ্রুবক বা এই যে কে, সেই কে ইউনিট সম্বন্ধে একটু ডিসকাস করে নিয়ে কুলম্বস ল এর ভেক্টর ফর্মটা নিয়ে আমি আলোচনা করছি। সো লেটস স্টার্ট। Okay, so let us discuss about স্থিরতড়িৎ ধ্রুবকের একক, unit of electrostatic constant, that is স্থিরতড়িৎ ধ্রুবকের একক, unit of electrostatic constant, unit of electrostatic constant। তো প্রথমে আমি একটু জেনারেল ফর্মুলা লিখি, কারণ কে ভ্যালুটা যেহেতু মানে আলাদা হয়ে যাচ্ছে সিজিএস এর রেজাল্টে, তার জন্য একটু জেনারেল ওয়েতেই ব্যাপারটাকে লিখি, দেখা শুরু করি। তাহলে এটা কি হবে, দ্যাট ইজ এফ ইকুয়ালস টু ছিল কে into Q1 Q2 by R square. So K, that's equals to F R square by Q1 Q2. This is equation number 1. আমাদের K যে সেই স্থিরতায়িত ধ্রুবক, যেটা সেই স্থিরতায়িত ধ্রুবকের আমরা ইউনিট বের করতে হবে। So CGS মেথডে এই K equals to হয় F এর ভ্যালু কত, F এর ভ্যালু হয়ে থাকে হচ্ছে আমাদের সিজিএস পদ্ধতিতে ডাইন, ফোর্সেবল সিজিএস পদ্ধতিতে ডাইন ইনটু ডিসটেন্স, যেটা থাকে ডিসটেন্স ইউনিট হয় সেন্টিমিটার, এবং যেটা আর স্কয়ার আছে দ্যাটস আমরা এখানে লিখব সেন্টিমিটার স্কয়ার, এবং Q1 Q2 চার্জ ইউনিট হয় ইএসইউ, দুটো চার্জ আছে বলে হচ্ছে ইএসইউ স্কয়ার। সো ফাইনালি ইউনিট অফ K ইকুয়ালস টু ডাইন সেন্টিমিটার স্কয়ার ইএসইউ টু দি পাওয়ার মাইনাস ডাইন সেন্টিমিটার স্কয়ার ইএসইউ টু দি পাওয়ার মাইনাস। এটা হচ্ছে সিজিএস পদ্ধতিতে কে এর ইউনিট। এসআই পদ্ধতিতে সেটা কি হবে, এসআই পদ্ধতিতে কে হবে একই জায়গাতে, মানে এই সমীকরণে যদি বসাই তাহলে এফ হচ্ছে নিউটন, আর হচ্ছে মিটার স্কয়ার, বুঝতে পারছো, আর এটা হবে কুলম্ব স্কয়ার, দুটো চার্জ হচ্ছে তার জন্য। সো নিউটন মিটার স্কয়ার কুলম্ব টু দি পাওয়ার মাইনাস 2। সো দিস ইজ এসআই। তো এটাই হলো সিজিএস এবং এসআই পদ্ধতিতে স্থিরতড়িৎ ধ্রুবক, যে সেই স্থিরতড়িৎ ধ্রুবকের একক। তোমরা যদি চাও তাহলে এখান থেকে এপসাইলন নট যা আছে, এপসাইলন নটের ভ্যালু বার করো, এপসাইলন নটের ভ্যালু ইউনিটও তোমরা বের করতে পারো। হাউ, এবার এপসাইলন যদি এসআই ঠিক আছে, তাহলে এসআই প্রসেস হবে এখানে। সেই এসআই প্রসেসে এফ এর ভ্যালু কি ছিল 1/4 পাই এপসাইলন নট Q1 Q2 বাই R স্কয়ার। সো 1/4 pi epsilon naught, that's equals to F R square by Q1 Q2. So 1/4 pi টা একটা কনস্ট্যান্ট টার্ম, তো 4 pi কে সরাই দিচ্ছি। So epsilon naught, that's equals to F R square by Q1 Q2. So 1/epsilon naught, that is epsilon naught equals to Q1 Q2, 4 pi কে আমি উড়িয়ে দিলাম, কারণ 4 pi যেহেতু কোনো ইউনিট নেই, Q1 Q2 by F R square. So see, this is Coulomb square. This is what? This is Coulomb square. It's a value of our. So this is Coulomb square by force is Newton, R is meter square. That is Newton inverse meter to the power minus 2 Coulomb square. এবং খেয়াল করে দেখো আমি 8.85 এই ভ্যালুটা লেখার পরে কিন্তু আমি এই জিনিসটা লিখেছিলাম, Newton inverse meter to the power minus 2 Coulomb square. So this is the unit of epsilon naught. This is what is epsilon naught? Epsilon naught is তড়িৎ ভেদ্যতা বা পারমিটিভিটি, তড়িৎ ভেদ্যতা বা পারমিটিভিটি বলা হয়। সো এটাই হলো স্থিরতড়িৎ ধ্রুবকের এবং তড়িৎ ভেদ্যতা বা পারমিটিভিটি একক।
Okay, so let us discuss about the vector form of Coulomb's law. তো প্রথমে আমি একটু কুলম্বের লটাকে লিখে নিই, যেটা আমাদের অ্যাকচুয়াল ছিল। আমি এসআইটাই যেহেতু পছন্দ করি তাই এসআইটাই লিখি। দ্যাট ইজ 1/4πε0 q1 q2 by r square, নট ভেক্টর, দিস ইজ স্কেলার। এবার আমরা জানি যে কোনো ভেক্টরকে, যে কোনো স্কেলারকে ভেক্টরে কনভার্ট করার জন্য একটা ইউনিট ভেক্টর দরকার পড়ে। তো এখানে f একটা ভেক্টর, অবভিয়াসলি এই স্কেলার ফর্ম, তাহলে এর যে ভেক্টর ফর্মটা হবে সেই ভেক্টর ফর্মটা কি হবে, সেই ভেক্টর ফর্মটা আমাকে এভাবে নিতে হবে। এখানে 1/4π কনস্ট্যান্ট, q1 q2 কনস্ট্যান্ট, r যেটা সেটা ডিসটেন্স এখানে স্কয়ার হয়ে আছে। বাট আমরা জানি r যেটা ডিসটেন্স, এটা ডিসপ্লেসমেন্ট হতে পারে, তাহলে এটাকে ভেক্টরে কনভার্ট করতেই পারি, যেটাকে রেডিয়াস ভেক্টর বলে, এবং ভেক্টর আমরা এই সম্বন্ধে পরিচিত যে রেডিয়াস ভেক্টর বা ধ্রুবক ভেক্টর বলা হয়। দ্যাটস ওয়াই f টাকে যখন ভেক্টরে কনভার্ট করব সেই সময় আমি কি করব, 1/4πε0 q1 q2 by r square, এবং সেখানে r এর আমরা একটা ইউনিট ভেক্টর নিব, দ্যাট ইজ r ক্যাপ। r এর একটা ইউনিট ভেক্টর, r ডিরেকশন বরাবর r এর একটা ইউনিট ভেক্টর নিব, দ্যাট ইজ r ক্যাপ। সো হোয়াট উইল বি a vector? So a vector equals to 1/4πε0 q1 q2 by r square, and r vector is r vector by r cube. Sorry, r vector by r, unit vector, r vector by r. Okay, r vector by r, r vector by r. So if that's equals to 1/4πε0 q1 q2 by r square, r মিলে হয়ে গেল r cube, আর পাশে হয়ে গেল r vector. This is equation number 1. এখন আমরা সমস্তটা কাজকর্ম করব এই যে ইকুয়েশন, 1 নম্বর ইকুয়েশনটা দেখা যাচ্ছে, সেই 1 নম্বর ইকুয়েশনের রেসপেক্টে আমরা এখন আমাদের সমস্ত কাজকর্ম চালাবো। এইবার একটু ভালো করে ছবিটাকে খেয়াল করো, দেখতে পাচ্ছ যে ছবিটা কিন্তু পরিচিত, এবং এই ছবিটা আমরা ক্লাস 11 এ অলরেডি দেখেছো ভেক্টর চ্যাপ্টারে। তো ভেক্টরে আমরা যেখানে আমি এক কাজ করে বোল্ড করিনি, তাহলে পরে তোমাদের বুঝতে আমার অসুবিধা হবে। লাইক দিস, লাইক দিস। ভেক্টরের যেখানে আমরা ধ্রুবক ভেক্টর পড়েছিলাম, ধ্রুবক ভেক্টর এবং পজিশন ভেক্টর যেখানে পড়া হয়েছিল, সেই পজিশন ভেক্টরের জায়গায় কিন্তু এই ছবিটা তখন আমরা পেয়েছি। তো অবভিয়াসলি এখানে একটা ভেক্টরের এখানে দেখো দুটো পয়েন্ট আছে, a পয়েন্ট আর b পয়েন্ট, এবং a পয়েন্ট আর b পয়েন্টের মধ্যে দুটো চার্জ আছে, একটা q1 চার্জ, একটা q2 চার্জ। আমরা এখানে সাইমালটেনিয়াসলি পর দুটো চার্জকে ডিল করতে হবে। তো আমি একটু ইনফরমেশন করে দেখি কি কি এখানে আছে। সো ফ্রম, তারপর আমি সব বলি। ফিগার 1 আমরা এখানে দেখতে পাচ্ছি যে OA that's equals to r1 vector, OB vector that's equals to r2 vector. A পয়েন্টে q চার্জ সিচুয়েটেড, q1 চার্জ সিচুয়েটেড, b পয়েন্টে q2 চার্জ সিচুয়েটেড, দুটো চার্জ এখানে রাখা আছে। এবার প্রথমে আমি যেটা করব, প্রথমে আমি চার্জের নেচার কিরকম জানি না, আমি ধরে নিলাম যেখানে যে চার্জটা, দুটো চার্জ মনে করলাম আমি এখানে আনলাইক চার্জ, মানে একে অপরের মধ্যে একটা অ্যাট্রাকশন চলবে, আমি এটা মনে করলাম দুজনের মধ্যে আনলাইক চার্জ বা একে অপরের মধ্যে এখানে কিছু একটা অ্যাট্রাকশন চলবে। সো এখানে প্রথমে আমি যখন q1 কে ফিক্সড রাখবো, যখন আমি q1 কে ফিক্সড রাখবো, তখন q1 এখানে মনে করো ফিক্সড, এখানে q1 টা ফিক্সড a পয়েন্টে। এবার q1 কি করবে, q1 হচ্ছে q2 কে অ্যাট্রাক্ট করবে। এবার q1 যদি q2 কে b পয়েন্টে এখানে চার্জ q2 কে অ্যাট্রাক্ট করে, তাহলে পরে b কি করবে, তাহলে পরে q2 এই ডিরেকশন বরাবর, মানে r21 ভেক্টর এই ডিরেকশন, মানে b2a বরাবর, b2a বরাবর কি হবে, b2a বরাবর a দিকে ছুটে চলে যাবে। তাহলে অবভিয়াসলি একটা অ্যাট্রাক্টিং ফোর্স কাজ করবে কোথায়, b থেকে a এর দিকে, এবার একটা অ্যাট্রাক্টিং ফোর্স কাজ করবে। সাপোজ সেই ফোর্সটা আমি নাম দিলাম f। এবার এটা 1টা, এবার ফার্স্ট চার্জটা ফিক্স ছিল, তার জন্য এটাকে f1 করে দিলাম, আর সেকেন্ড চার্জটা যখন ছুটে গেল তার জন্য এটা নাম দিলাম f1, ডাবল সাবস্টিটিউশন। তারপরে ফাইনালি আমরা যদি b এর ভেক্টর বের করতে চাই, সো হোয়াট উইল বি b এর ভেক্টর, তাহলে b এর ভেক্টর ইকুয়ালস টু কি হচ্ছে, যে b a ভেক্টর দ্যাটস ইকুয়ালস টু oa ভেক্টর, b a ভেক্টর ইকুয়ালস টু oa ভেক্টর মাইনাস ob ভেক্টর, এবং এই b এর ভেক্টরটাকে আমরা নাম দিয়েছি হচ্ছে r21 ভেক্টর। এই b এর ভেক্টরটাকে আমরা নাম দিয়েছি হচ্ছে r21 ভেক্টর। So r21 vector that's equals to ওই ভেক্টর মানে r1 ভেক্টর, ওই ভেক্টর মানে r2 ভেক্টর। So r1 ভেক্টর minus 1 r2 ভেক্টর। তাহলে f ভেক্টরের ভ্যালু কি হবে, তাহলে এদের মধ্যে
Q1 চার্জ যখন ফিক্স ছিল তখন বি মানে Q1 এর মধ্যে যে ফোর্সটা কাজ করলো সেই ফোর্সটার নাম আমি কি বলেছিলাম F12 সো F12 is what 1 by 4 pi epsilon naught obviously এই ফর্মুলা অনুযায়ী Q1 Q2 by R আরেক জায়গায় এখানে বসাবো আমি R21 cube R21 vector R21 cube R21 vector so obviously F12 vector that's equals to 1 by 4 pi epsilon naught 1 by 4 pi epsilon naught okay এবার এটা যেহেতু আমরা এখানে একটা পাশাপাশি একটা জিনিস বার করে রাখি mod R21 বার করে রাখি so mod of R21 that's equals to mod বা শুধুমাত্র R21 বার করে রাখি that is mod R2 minus R1 R21 কত হচ্ছে mod R2 minus R1 এটা আমরা সবাই ভেক্টরের নিয়ম তাহলে কি দাঁড়াচ্ছে Q1 Q2 by এখানে আমরা লিখতে পারি ইজিলি mod R2 minus sorry R1 is R1 minus R1 minus R2 there is mod R1 minus R2 তার হোল কিউব আর ব্র্যাকেটে এখানে লিখতে হবে R1 ভেক্টর minus R2 ভেক্টর ওকে খুব ইম্পর্টেন্ট কারণগুলো ভালো করে খেয়াল করতে হবে সাপোজ দিস ইজ ইকুয়েশন নাম্বার 1 সাপোজ দিস ইজ ইকুয়েশন নাম্বার 1 এখানে লিখে নাও সাপোজ দিস ইকুয়েশন নাম্বার আমি একজনকে ফিক্সড করলাম একজনকে ফিক্সড করে আরেকজনকে মুভ করাচ্ছি তার ফলে এটা পাচ্ছি আমি নাও ফ্রম দ্য সেকেন্ড কেস এবার আমরা কি করছি এবার আমরা Q2 যে চার্জটা সেই Q2 চার্জকে B পয়েন্টে ফিক্সড রাখছি Q2 চার্জকে B1 পয়েন্টে ফিক্সড রাখছি আটকে রাখছি এবং দুজনে বললাম দুজনে কি ধরনের চার্জ আনলাইক চার্জ অ্যাট্রাকশন হবে সো ডিউ টু অ্যাট্রাকশন A কি করলো B এর কাছে ছুটে চলে আসলো T4 এবং A কে B যে ফোর্স দিয়ে টানলো সেই ফোর্সটা কত F এবার B টা হচ্ছে Q2 এখানে তো 2 তাহলে এখানে F2 আর A হচ্ছে Q1 চার্জ দ্যাটস ওয়ান F21 এই ফোর্স দিয়ে টান তাহলে obviously ডিরেকশন যেটা হবে তাহলে আগের ক্ষেত্রে Q2 A Q1 এর দিকে ছুটে গিয়েছিল তার জন্য আমরা B এর ভেক্টর বের করেছি কিন্তু এখানে Q1 Q2 এর দিকে ছুটে এসেছে দ্যাটস আমরা AB ভেক্টর বার করব সো AB ভেক্টর মানে AB ভেক্টর কত হচ্ছে AB ভেক্টর হবে আমাদের OB ভেক্টর মাইনাস OA ভেক্টর সো হোয়াট ইজ AB ভেক্টর AB ভেক্টর হচ্ছে কি আমার R12 ভেক্টর AB ভেক্টর কত হবে এখানে R12 ভেক্টর so R12 vector equals to R2 vector minus R1 vector তাহলে R12 only R12 that's equals to mod R2 minus mod R1 that is mod R2 minus R1 then what will be F21 vector তাহলে F21 vector ভ্যালু কি হবে যেটা এখানে হচ্ছে that is 1 by 4 pi epsilon naught Q1 Q2 by R ভেক্টরের জায়গায় R কিউবের জায়গায় হবে আমার R12 কিউব into R12 vector that is F21 vector that's equals to 1 by 4 pi epsilon naught Q1 Q2 by mod R2 minus R1 cube into R2 minus R1 what vector R2 minus R1 vector this is equation number 2 এবার এখানে আমরা দুটো ফোর্স দেখতে পাচ্ছি একটা হচ্ছে A কে ফিক্স রেখে B আর A এর মধ্যে মানে Q1 চার্জকে ফিক্স রেখে Q2 আর Q1 আর Q2 এর মধ্যে ফোর্স যেটা আমরা বললাম হচ্ছে F12 আর Q2 কে ফিক্স রেখে Q1 Q2 এর মধ্যে ফোর্স এবং F2 তাহলে দুই রকম ফোর্স মানে obviously এই দুটো ফোর্স থেকে বোঝা যাচ্ছে যে মানে যেটা একজন আরেকজনের উপরে এবং একজন অপরজন আরেকজনের উপরে একটা ফোর্স দিচ্ছে এবং এখান থেকে তোমরা বুঝতে পারছো যে দিস ইজ নাথিং বাট ইন্টারঅ্যাকশন ফোর্স দিস ইজ ক্রিয়া প্রতিক্রিয়া আর কিছুই না এবার এটা যে সত্যি একটা ক্রিয়া প্রতিক্রিয়া মানে নিউটনের থার্ড ল যেখানে এক্সিস্ট করে সেটা আমি তোমাদের এখন প্রমাণ করে দেখাবো যে কুলম্বের যে লতে কুলম্ব সূত্রের মধ্যে দুটো ফোর্স থাকে সে দুটো যে চার্জ থাকে দুটো চার্জের মধ্যে যে নিউটন থার্ড ল যে ক্রিয়া প্রতিক্রিয়া এই যে ইন্টারঅ্যাকশন ফোর্সটা যেখানে অ্যাক্টিং করে বা কাজ করে সেই জিনিসটা আমি এখন তোমাদের দেখাচ্ছি কি করা হবে একটু 2 নম্বর ইকুয়েশন ভালো করে খেয়াল করো দ্যাট ইজ F21 ভেক্টর দ্যাটস ইকুয়ালস এর ভিতরে মড আছে মড মানে কি মডের মধ্যে তুমি যা কিছু
মডের মধ্যে R2 মাইনাস R1 কে যদি R1 মাইনাস R2 করো তাহলে মাইনাস যেটা কমন হয় বের হবে তার কিন্তু কোনো রকম রোল থাকবে না, কারণ মডের মধ্যে সব মাইনাসই প্লাস হয়ে যায়। সো 1/4 পাই এপসাইলন নট, তো এটাকে আমি করতেই পারি, কোনো অসুবিধা নেই। Q1 Q2 বাই মড R1 মাইনাস R2, কিন্তু যখন আমি এটাকে ঘোরাতে যাচ্ছি তখন কিন্তু আমার সামনে একটা মাইনাস সাইন চলে আসছে। সো মাইনাস R1 ভেক্টর মাইনাস R2 ভেক্টর, সো F21 ভেক্টর দ্যাটস ইকুয়ালস টু মাইনাস, এই মাইনাসের সামনে চলে গেল 1/4 পাই এপসাইলন নট Q1 Q2 বাই মড R1 মাইনাস R2 ইনটু the cube, এই কিউবটা লিখে দিবেন, সো কিউব, আর এখানে হয়ে যাচ্ছে R1 মাইনাস R2 ভেক্টর। এবার একটুখানি এক নম্বর ইকুয়েশনটাকে ভালো করে খেয়াল করো, একটুখানি এক নম্বর ইকুয়েশন যেটা ছিল এই যেটা, এই এক নম্বর ইকুয়েশনটা ভালো করে খেয়াল করো। দেখো উপরের প্যাটার্নটা সেখানে গোটাটা চলে আসছে, জাস্ট আমরা একটা মাইনাস সাইন, তাহলে আমি তো ইজিলি বলতেই পারি F21 ইকুয়ালস টু মাইনাস অফ F12। তাহলে এখান থেকে প্রুফ করা গেল দুটো চার্জের মধ্যে কিন্তু একটা ইন্টারাকশন চলছে, এবং সেই ইন্টারাকশন হচ্ছে বলেই এখানে কিন্তু নিউটন থার্ড লটা এক্সিস্ট করছে। যদি ইন্টারাকশন না চলতো তাহলে কিন্তু কোনো নিউটন থার্ড ল এক্সিস্ট করতো না। সো দিস ইজ দ্য ভেক্টর ফর্ম অফ কুলম্বস ল অবভিয়াসলি, এন্ড এবং এটা হচ্ছে সেই ইন্টারাকশনটা যেটা ওই দুটো চার্জ পার্টিকেলের মধ্যে চলে। তো দেখে নাও ক্যালকুলেশনটা ভালো করে, টেক ইউর টাইম। Okay, so our next topic, that is আপেক্ষিক বেলন যোগ্যতা, বা যেটাকে বলা হয় রিলেটিভ পারমিটিভিটি, ইংলিশে বলা হয় রিলেটিভ পারমিটিভিটি বা পরবর্তী ধ্রুবক বা ডাইলেকট্রিক কনস্ট্যান্ট, যে একই কথা। তো এখানে আমরা মেইনলি কুলম্বস ল পড়তে গিয়ে ওই যে কে কনস্ট্যান্টটাকে দেখলাম, সেই কে কনস্ট্যান্টটাকে নিয়ে এখানে ডিল করা হচ্ছে। কোনো সময় সেই কে কনস্ট্যান্টটাকে এরকম ভাবে লেখা হয়, দিস নট কে, দিস কল কাপ্পা। এই কাপ্পা সম্বন্ধে তোমরা পরিচিত, কাপ্পাটা তোমরা পড়েছো মোস্ট প্রবাবলি 11 ছিল বাল্ক মডিউলাস, যেটা ইলাস্টিসিটিতে বাল্ক মডিউলাসকে কাপ্পা দিয়ে এক্সপ্রেস করা হয়। কাপ্পা বা কে ছোটদেরকে যে কোনো একটা টার্ম দিয়ে এক্সপ্রেস করা হয়, এটাকে তুমি কে দিয়ে এক্সপ্রেস করতে পারো, তাতে কোনো প্রবলেম নেই। তো এই কাপ্পা বা কে আবার কোনো সময় এপসাইলন আর দিয়ে এক্সপ্রেস করা হয়, যেটা বা এপসাইলন রিলেটিভ বলা হয়ে থাকে, রিলেটিভ পারমিটিভিটি যেটাকে বলা হয়ে থাকে। তার পরবর্তী ধ্রুবক হচ্ছে আমাদের ডাইলেকট্রিক কনস্ট্যান্ট, আর আপেক্ষিক বেলন যোগ্যতা হচ্ছে রিলেটিভ পারমিটিভিটি। এটা হচ্ছে বলেছে যে কোনো মাধ্যমে পরম বেলন যোগ্যতা ডিভাইডেড বাই শূন্য মাধ্যমে পরম বেলন যোগ্যতা। আমরা যদি শূন্য মাধ্যমে পরম বেলন যোগ্যতাটাকে এপসাইলন নট দিয়ে এক্সপ্রেস করা হয়, এবং আমি কিন্তু অবভিয়াসলি এসআই এর কথা বলছি, এসআই মেথডের কথা বলছি, এবং এসআই মেথড এবং এপসাইলন নটটা একটু এসআই মেথডেই থাকে, সিরিজ মেথডে এপসাইলন নটের ভ্যালুটা 1 হয়ে যায়। যাই হোক, তো সেটা হচ্ছে এপসাইলন শূন্য মাধ্যমে বেলন যোগ্যতাকে এপসাইলন নট বলে সেটা আমরা জানি, সেটাকে এপসাইলন নট লিখলাম। আর যে কোনো মাধ্যমে যে পরম বেলন যোগ্যতা সেটাকে আমি এপসাইলন দিয়ে এক্সপ্রেস করা হয়। That is epsilon r, that's equals to epsilon by epsilon naught, or we also can say that epsilon that's equals to k epsilon naught, or that's equals to epsilon r মানে তাই epsilon r into epsilon naught, epsilon r into epsilon naught. এটা obviously এসআই মেথড, but in CDS এই যে epsilon naught, এই epsilon naught টা 1 হয়ে যায়, তাই না, এয়ার মিডিয়াম। তো সেক্ষেত্রে যেটা epsilon r সেটাই epsilon হয়ে যাবে। তার মানে যেটা আমাদের আপেক্ষিক বেলন যোগ্যতা বা রিলেটিভ পারমিটিভিটি, সেই রিলেটিভ পারমিটিভিটি কি হয়ে থাকে, যে কোনো মাধ্যমে পরম বেলন যোগ্যতার সমান হয়ে থাকে, যে কোনো মাধ্যমে
পরম ভেদন যোগ্যতা যেটা সেটা সমান হয়ে থাকে। দ্যাট মিনস এক্ষেত্রে যে রিলেটিভ পার্টিকুলারিটি যে থাকে সেটা কিন্তু কমপ্লিটলি একটা কনস্ট্যান্ট কোয়ান্টিটি হয়ে যায় এবং ডেফিনেটলি রিলেটিভ পার্টিকুলারিটি ইজ আ কনস্ট্যান্ট কোয়ান্টিটি, ইটস আ রেশিও and unitless obviously বোঝা যাচ্ছে, কারণ দুজনের ইউনিট সেম, যেটা আমি কিছুক্ষণ আগে দেখালাম, এবং দুটো ইউনিটই ক্যান্সেল হয়ে যাবে, ইটস আ ইউনিটলেস কোয়ান্টিটি এর জন্য না, তাই তো? তো সেক্ষেত্রে আমরা এই জিনিসটা বলে থাকি। এবং সিটিএস পদ্ধতিতে কি হয়, সিটিএস পদ্ধতি এপসাইলনের ভ্যালু যেহেতু 1 হয়ে যায়, তার জন্য এপসাইলন নটটা এপসাইলনের ইকুয়াল হয়ে যায়। এখন আমরা এই কুলম্বস যে ল, এই কুলম্বস ল এর রেসপেক্টে আমরা কি করব, কুলম্বস ল এর রেসপেক্টে আমরা এই বিষয়টাকে আমরা একটু আলোচনা করব। ধরো দুটো চার্জ আছে, দুটো চার্জ যদি সাপোজ দুটো চার্জ প্রথমে আমরা এয়ার মিডিয়ামে রেখেছি, তাই তো? টু চার্জেস Q1 and Q2, টু চার্জেস Q1 and Q2। এবার এদেরকে যদি এয়ার মিডিয়ামে রাখি এবং এয়ার মিডিয়ামে রাখলে পরে ওদের মধ্যে যে ফোর্সটা হবে সেই ফোর্সটা F1 হয়, then what is F1? F1 equals to 1 by 4 pi epsilon naught Q1 Q2 by r square, 1 by 4 pi epsilon naught Q1 Q2 by r square। এখানে আটটা হলো চার্জ দুটোর মধ্যে যোগ, মানে epsilon হচ্ছে শূন্য মাধ্যমে পরম ভেদন যোগ্যতা বা পারমিটিভিটি ইন এয়ার মিডিয়াম। এবার এই দুটো চার্জ পার্টিকেলকে, এবার এই দুটো চার্জ পার্টিকেলকে যদি আমরা এয়ার মিডিয়ামে না রেখে এপসাইলন পারমিটিভিটির কোনো একটা মিডিয়ামে রাখি, তাই তো? তাহলে পরে সেই ক্ষেত্রে ওদের মধ্যে ফোর্স যদি F2 হয়, then F2 equals to 1 by 4 pi epsilon Q1 Q2 by r square, Q1 Q2 by r square। ডিসটেন্স সেম থাকছে, জাস্ট মিডিয়াম চেঞ্জ হয়ে যাচ্ছে। বাট উই নো হোয়াট ইজ epsilon, epsilon is epsilon r into epsilon naught। সেক্ষেত্রে বিষয়টা কি হচ্ছে, 1 by 4 pi epsilon r epsilon naught Q1 Q2 by r square, Q1 Q2 by r square। Suppose this is equation number 1, suppose this is equation number 2. So if we divide 1 by 2, then what we get? F1 by F2, that's equals to 1 by 4 pi epsilon naught Q1 Q2 by r square by 1 by 4 pi epsilon naught Q1 Q2 by r square। এই টার্মটা ক্যান্সেল, 4 pi epsilon cancel। So finally what we get, F1 by F2, এই রেশিওটা epsilon r যেটা সেই epsilon r এর সমান হয়ে যায়। That is F1 that equals to epsilon r into F। মানে এদের মধ্যে এই রিলেশনটা হল্ড হয়। তাহলে দুটো চার্জের যেখানে F1 টা হচ্ছে শূন্য মাধ্যমে দুটো চার্জের মধ্যবর্তী পদ, ক্রিয়াশীল পদ, এবং F2 হচ্ছে শূন্য মাধ্যম ছাড়া কোনো মাধ্যমে, মানে এপসাইলন মিডিয়াম যুক্ত কোনো মাধ্যমে দুটো চার্জের মধ্যে ক্রিয়াশীল এবং দুটো বলের মধ্যে যে রিলেশনশিপটা দাঁড়ায় সেটা হলো epsilon F1 equals to epsilon r into F। এই রিলেশনশিপটা হোল্ড করে। So this is very interesting। Okay, now fine, so let us discuss about electric field। What is electric field? যখন তুমি কোনো একটা আধানকে কোথাও রাখলে, ধরো এখানে এটা কোনো একটা আধান, ইলেকট্রিক চার্জ, এই আধানটাকে তুমি এখানে রাখছো, ও যতটুকু এরিয়ার মধ্যে সেকেন্ড কোনো আধানকে বা সেকেন্ড কোনো চার্জকে অ্যাট্রাক্ট বা রিপালস করতে পারবে, সেই এরিয়াটা বা সেই জোনটা সেটাকে বলা হয়, বা ফিল্ডটাকে বলা হয় ইলেকট্রিক ফিল্ড। সেই ফিল্ডটাকে বলা হয় ইলেকট্রিক ফিল্ড। ওকে, তাই তো? তাহলে কোনো একটা তড়িৎ আধানের চতুর্দিকে যে অঞ্চলে কোনো ক্ষুদ্র তড়িৎ আধান আনলে তা প্রথম আধান কর্তৃক, মানে এই আধান কর্তৃক আকর্ষণ বা বিকর্ষণ অনুভব করবে, সেই যে অঞ্চলটা, সেই অঞ্চলটাকে বলা হয়ে থাকে তড়িৎ ক্ষেত্র বা ইলেকট্রিক ফিল্ড বলা হয়। যদিও আমরা ম্যাথমেটিক্স অনুযায়ী বা ম্যাথমেটিক্স যেটা বলে সেটা হলো এই ইলেকট্রিক ফিল্ডের বিস্তার একেবারে ইনফিনিটি পর্যন্ত, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। ইলেকট্রিক ফিল্ডের যে বিস্তার বা রেঞ্জ সেটা হচ্ছে ইনফাইনাইট পর্যন্ত। বাট প্র্যাকটিক্যালি আমরা দেখি বা ফিজিক্যালি দেখা যায় যে কোনো চার্জ ইলেকট্রিক ফিল্ডের একটা সার্টেন লিমিটেশন, লিমিট না, এই লিমিট এক্সিড করে গেলে পরে কিন্তু তারা সেক্ষেত্রে কি করতে পারে না, সেক্ষেত্রে কিন্তু কোনো রকম কোনো অ্যাট্রাকশন বা রিপালশনটা হয়। তো এই বিষয়টা ম্যাথমেটিক্স যদিও বলে ওর রেঞ্জ ইনফাইনাইট পর্যন্ত, বাট ফিজিক্স বলে যে না, রেঞ্জ ইনফাইনাইট পর্যন্ত না, কারণ একটা সার্টেন যে জোনের মধ্যে কাজ করতে হয়।
তুমি যদি খুব সহজভাবে একটা দেখো, একটা ছোট ম্যাগনেটকে তুমি যদি নিয়ে চিন্তা করো, একটা ছোট ম্যাগনেট একটা ছোট জায়গার মধ্যে কিন্তু কোনো একটা লোহা বা ম্যাগনেটকে সেখানে কোনো ম্যাগনেটকে অ্যাট্রাক্ট করতে পারে, কিন্তু এর থেকে বেশি দূরে কিন্তু কোনো জায়গাতে কিন্তু সে কাউকে অ্যাট্রাক্ট করতে পারবে। কিন্তু সেই জায়গায় তুমি একটা বড় ম্যাগনেট বা বড় শক্তির যদি কোনো ম্যাগনেটকে নাও, তাহলে পরে সে কিন্তু মোটা তার তুলনায় একটু বেশি দূরত্বের মধ্যে সেকেন্ড কোনো ম্যাগনেটকে অ্যাট্রাক্ট বা রিপালশন কিংবা রিপালস কিংবা কোনো লোহা কে কিন্তু কি করতে পারবে, লোহাকে কিন্তু ও অ্যাট্রাক্ট করতে পারবে। তো এইটা জানতে পারা যায়, যদিও সেটাকে আমরা বলে থাকি, যেটাকে আমরা বলি ম্যাগনেটিক ফিল্ড, সেটাকে ইলেকট্রিক ফিল্ড। তো দুজনেই যদি ম্যাথামেটিক্যালি অসীম পর্যন্ত বিস্তৃত হয়, বাট ফিজিক্যালি দেখা যায় যে দুজনের যে রেঞ্জ সেটা কিন্তু অসীম পর্যন্ত একটা নির্দিষ্ট সীমা পর্যন্ত ওরা কি করতে পারে, কোনো অ্যাট্রাকশন বা রিপালশনটা দেখাতে পারে। তো এটাই হলো ইলেকট্রিক ফিল্ড বা ইলেকট্রিক ফিল্ড, এটা হলো ইলেকট্রিক ফিল্ড বা তড়িৎ ক্ষেত্র। এবারে নেক্সট আসি তড়িৎ ক্ষেত্র প্রাবল্য। তড়িৎ ক্ষেত্র প্রাবল্য হচ্ছে এই যে চার্জটা তুমি যে নিচ্ছ, এটা হচ্ছে ফার্স্ট চার্জ বলবে। এই ফার্স্ট চার্জের মধ্যে একটা নির্দিষ্ট অঞ্চলের মধ্যে তড়িৎ ক্ষেত্র নিয়ে বসে আছে। এবার এর মধ্যে যদি কোনো একটা ইউনিট পজিটিভ চার্জকে, মানে এই জোনটার মধ্যে ওর যে ইলেকট্রিক ফিল্ড জোন, ইলেকট্রিক ফিল্ড জোনের মধ্যে তুমি যদি কোনো ইউনিট পজিটিভ চার্জকে নিয়ে আসো, এবং নিয়ে আসলে পরে সেই ইউনিট পজিটিভ চার্জটা যে পরিমাণ বল বা যে পরিমাণ ফোর্স ফিল করতে পারবে, সেটাকে বলা হয় থাকে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি। সেটাকে বলা ইলেকট্রিক ফিল্ড। আমরা বলছি এটা মনে একটা চার্জ আছে, সাপোজ এটা পজিটিভ চার্জ, এবারে পজিটিভ চার্জটা কি করছে, পজিটিভ চার্জটা একটা নির্দিষ্ট জোন এর মধ্যে ওর যে ইলেকট্রিক ফিল্ডটা সেটাকে নিয়ে বসে আছে। এবার তুমি একটা সেকেন্ড কোনো একটা চার্জকে, যেটাকে টেস্ট চার্জ বলা হয়, এবং সবসময় টেস্ট চার্জকে ইউনিট পজিটিভ আনা হয় না। এবার কোনো একটা টেস্ট চার্জকে তুমি এর জোনের মধ্যে কোনো একটা জায়গাতে বসিয়ে দিলে, এবার যখন তুমি এই জোনের কোনো একটা জায়গাতে বসিয়ে দিলে, সাথে সাথে সেই টেস্ট চার্জটা কি হবে, যেহেতু ইউনিট পজিটিভ আর ও যেহেতু পজিটিভ একটা রিপালশন হবে, টেস্ট চার্জ যে ইউনিট পজিটিভ চার্জ, সেই ইউনিট পজিটিভ চার্জের উপর একটা বল প্রয়োগ করা হবে, তার জন্য ছিটকে চলে যায়। এই যে বলটা, এই যে ফোর্সটা ওই ইউনিট পজিটিভ চার্জটা এক্সপিরিয়েন্স করছে বা ফিল করছে, এই ফোর্সটাকে বলা হয়ে থাকে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বা ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি। এটাকে বলা হয় তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বা ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি। সো দিস ইজ ভেরি ভেরি ইন্টারেস্টিং থিং। তো এখন আমরা ম্যাথমেটিক্যালি এই তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বা ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটির যে ভ্যালু, সেটা আমরা এখন ক্যালকুলেট করব। সো লেটস স্টার্ট, শুরু করা যাক। Okay, so let us discuss about the electric field intensity. Okay, fine. So definition অনুযায়ী যেটা বললাম, আমি একটা ছোট ছবি করি তাহলে বুঝতে সুবিধা হবে। মনে করো এরকম আমি একটা চার্জ রেখেছি, দিস প্লাস কিউ চার্জ। এবার ও একটা সার্টেন জোন জুড়ে ও ইলেকট্রিক ফিল্ডে বসে আছে। এটা যে ইলেকট্রিক ফিল্ড, এবার এই জোনটার মধ্যে আমি কি বললাম, আমি একটা ইউনিট পজিটিভ চার্জকে রাখি, ওকে, এটা ইউনিট পজিটিভ চার্জকে রাখি। এবার এদের মধ্যে যে ফোর্সটা ক্রিয়েটিং হবে, তাহলে এখন কি হবে, ও কি করবে, ওকে ধাক্কা মেরে একটা ওকে একটা রিপালসিভ ফোর্স দিবে, এফ। রিপালসিভ ফোর্সের জন্য শিখতে চলে যাবে। তাহলে এই যে ইউনিট পজিটিভ চার্জটা যে ফোর্সটা ফিল করছে, সেই ফোর্সটাকে বলা হয় যেটা আমাদের ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি। তাহলে কুলম্ব ল অনুযায়ী আমরা জানি F that's equals to 1 by 4 pi epsilon naught q1 q2 by r square. Suppose we distance to r, then what will be F? 1 by 4 pi epsilon naught, 1 by 4 pi epsilon naught, obviously vector যদি করে দিস r cap করে দিই তাহলে সুবিধা হবে আমার, 1 by 4 pi epsilon naught। এবার q1 টা এখানে আমি বলেছি q, আর q টা হলো 1, আর আরটা r স্কয়ারে থাকলো, আর এটা r ক্যাপ হয়ে গেল। তো যখনই এখানে আমি q2 টাকে 1 করে দিলাম, সাথে সাথে এটাকে আমি আর f বলবো না, বলবো e। সাথে সাথে এটাকে আমি আর f বলবো না, বলবো e। যখন q2 টাকে 1 করে দিলাম, সাথে সাথে এটাকে আমি আর f বলবো না, বলবো হচ্ছে e। আর দিস e ইজ ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি। এবং এই যে e টা, এটাকে আমি f না বলে e বলি, ইটস বেটার। এই যে e টা, এই e টাকে বলা হয় থাকে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি বা তড়িৎ ক্ষেত্র প্রাবল্য। ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি বা তড়িৎ ক্ষেত্র প্রাবল্য। তাহলে পরে
সেক্ষেত্রে what will be E vector? E vector equals to 1 by 4 pi epsilon naught q by r square into r cap. 1 by 4 pi epsilon naught q by r square into r cap, obviously. q by r square to r cap. Fine. তাহলে আর একটু যদি মডিফাই করি এটাকে, then what is E? E equals to 1 by 4 pi epsilon naught q by r square, and r cap is r vector by r, that is E, that's equals to 1 by 4 pi epsilon naught q by r cube into r vector, q by r cube into r vector. This is the expression of electric field intensity E. This is the expression of electric field intensity E vector. Fine. Now let us take the Cartesian coordinate system. Taking Cartesian coordinate system. Where r vector is nothing but a position vector, that is xi cap plus yj cap plus zk cap, and r, that is mod r, this is root over x square plus y square plus z square. এবং এটা তাহলে এরকম লিখতে পারি যে x square plus y square plus z square to the power half. Then what will be r cube? That is x square plus y square plus z square to the power 3 by 2. X square plus y square plus z square to the power 3 by 2. This is r cube. তাহলে এখন যদি আমরা E ভেক্টরের জায়গায় ভ্যালুটা বসাই, তাহলে E ভেক্টর কত হচ্ছে? Equals to 1 by 4 pi epsilon naught, 1 by 4 pi epsilon naught q by x square plus y square plus z square to the power 3 by 2. আর r ভেক্টরের জায়গায় কি বসাচ্ছি আমি? x I cap plus y j cap plus z k cap. x I cap plus y j cap plus z k cap. x I cap plus y j cap plus z k cap. দেখতে পাচ্ছ বসাচ্ছি? Now finally what happens? That is okay. So E vector, that's equals to 1 by 4 by epsilon naught q by x square plus y square plus z square, okay, x I can গুণ করছি plus 1 by 4 pi epsilon naught, 1 by 4 pi epsilon naught, 1 by 4 pi epsilon naught q by x square plus y square plus z square to the power 3 by 2, it has 3 by 2 to the power 3 by 2 y j cap plus 1 by 4 pi epsilon naught q by x square plus y square plus z square to the power 3 by 2 z k cap. Fine. So E vector, that's equals to this term is written as Ex I cap, this term is written as Ey j cap, and the third term is written as Ej k cap, where Ex, Ey and Ez are the components of electric fields, where Ex, Ey and Ez are the three components of electric fields, and where Ex equals to 1 by 4 pi epsilon naught, 1 by 4 pi epsilon naught q by x square plus y square plus z square to the power 3 by 2 x ey 1 by 4 pi epsilon naught q by x square plus y square plus z square to the power 3 by 2 y, and Ez, that's equals to 1 by 4 pi epsilon naught q by x square plus y square
plus z square to the power 3 by 2 into z. That is 3 components. It is 3 components of electric field intensity. 3 components of electric field intensity. ওকে, সো আমরা তাহলে আমাদের যে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি সম্বন্ধে আজকে আমরা ডিসকাস করলাম। কুলম্ব ভেক্টর ফ্রম সবাইকে ডিসকাস করলাম কুলম্ব ভেক্টর ফ্রম, তারপরে আমরা ওই পরবর্তী ধ্রুবক এই সমস্ত জিনিসপত্র আলোচনা করলাম। অ্যান্ড ফাইনালি যেটা নিয়ে আলোচনা হলো সেটা হলো ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি। এবং ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি ডেফিনেশন কি, ইলেকট্রিক ফিল্ড কি সেটা বলা হলো, ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি ডেফিনেশন বলা হলো। নেক্সট দিন আমরা একটা স্পিয়ারের ক্ষেত্রে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি ক্যালকুলেশন করবো। এবং যেটা পরে এবং সবচেয়ে ইম্পর্টেন্ট যে ক্লাস সেটা হলো চার্জ ডিস্ট্রিবিউশন, যে বিভিন্ন রকম জায়গাতে দ্যাট ইজ 1 ডাইমেনশনাল, 2 ডাইমেনশনাল, 3 ডাইমেনশনাল যে কোনো জায়গায় একটা চার্জ কি করে ডিস্ট্রিবিউট, একটা চার্জের কিরকম ভাবে ডিস্ট্রিবিউশন হয়, কিভাবে চারদিকে ছড়িয়ে পড়ে একটা চার্জ, তো সেটা নিয়ে আমাদের পরের দিন ডিসকাশন হবে। তো এইটা যেটা যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক, খুব ইম্পর্টেন্ট টপিক, এবং কিছু অ্যাপ্লিকেশন আছে এই আমাদের এই ইলেকট্রিক ফিল্ডের ওপর বেস করে কিছু অ্যাপ্লিকেশন আছে, অ্যাপ্লিকেশনগুলো করতে হবে আমাদের। এবং ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি হয়ে গেলে পরেই তারপর আমরা ঢুকবো পোটেনশিয়াল। তো পোটেনশিয়ালটা অন্যরকম ভালো, বেশ ইজি পোটেনশিয়াল, তো তার উপরে কিছু করবো। অ্যান্ড দেন ফাইনালি কিছু নিউমেরিক্যালস প্রবলেম, তারই হয়ে যাবে। তাহলে পরের দিন যেটা মেইন যেটা ইম্পর্টেন্ট টপিক সেটা হলো আমাদের দ্যাট ইজ কিভাবে আমরা ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটিকে, তো আমরা এটা দেখবো যে একটা স্কেয়ার ক্ষেত্রে বার করা, এবং সেখানে কিভাবে চার্জ ডিস্ট্রিবিউশন হয় যে কোনো জায়গাতে, এবং চার্জ ডিস্ট্রিবিউশনের পরে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটিটা কিরকম করে মেজারমেন্ট করার প্রত্যেক কেসে 1 ডাইমেনশনে, 2 ডাইমেনশনে, 3 ডাইমেনশনে, সেটা নিয়ে কিন্তু আমরা পরের দিন আমাদের আলোচনাটা হবে। তো আজকে আমাদের ডিসকাশন এখানে এন্ড হলো।